আমি মুহুর্মুহু ঠাকুর মা স্বামীজি এবং মা সরস্বতীর চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট স্বামী নন্দীশ্বরানন্দজি মহারাজকে প্রণাম জানাই, স্বামী চিৎস্বরূপানন্দজি মহারাজকে প্রণাম জানাই। আজকের উদ্বোধক ছিলেন পূজনীয় স্বামী অদ্রিজানন্দজি মহারাজ, তাকেও প্রণাম জানাই। প্রণবাত্মানন্দজি মহারাজ উপস্থিত ছিলেন, তাদেরও প্রণাম জানাই। মহারাজ আমাদের সম্পাদক মহারাজ পূজনীয় শ্রীমৎ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ, তাকেও প্রণাম জানাই। আর এই পুনর্মিলন কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পুনর্মিলন উৎসব কমিটির সমস্ত সদস্যদের আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই। বিশেষ করে সম্পাদক ডক্টর উমাশঙ্কর মুখোপাধ্যায় এবং সভাপতি শ্রী গৌরীপদ গাঙ্গুলি, তাদের দুজনকে আলাদা করে আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই। এছাড়া যারা উপস্থিত আছেন প্রাক্তন ছাত্ররা, ছাত্রগণ এবং তাদের সঙ্গে তাদের সহধর্মিণীরাও এসছেন, একই সঙ্গে তাদের আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই। আমাদের প্রাক্তন শিক্ষক মহাশয়গণ, তারাও উপস্থিত আছেন, তাদেরও আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই। বর্তমান শিক্ষকবৃন্দকেও আন্তরিক শ্রদ্ধা নমস্কার। আর কাদের বাকি থেকে গেল জানে, যাদের বাকি থেকে গেল তাদেরও আন্তরিক শ্রদ্ধা নমস্কার, ছোটদের স্নেহাশিস জানাই। এই 2 বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। মাঝে মাঝে মিটিং হয়, কি মেনু হবে, কি হবে অনুষ্ঠান, এইসব নিয়ে আলোচনা হয়। তো ভালো লাগছিল। এই দেখুন, এক একটা জায়গায় একটা ব্যাচ বসে গেছেন ওই যে মাঠে। আমি জানি বক্তব্য শোনার জন্য আমরা এখানে আজকে আসিনি, তো আজকে এসছি আমাদের নিজেদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে মিলিত হওয়ার জন্য। তো অনুষ্ঠান কিছু রাখতে হয়, দুটো কথা বলতে হয়, সেই জন্যই অনুষ্ঠান সূচি করা হয় সব জায়গায়। মানে অ্যালামনি অ্যাসোসিয়েশনের যে কী বলে এই ছাত্র পুনর্মিলন উৎসব, সব জায়গায় একই দৃশ্য দেখা যায়। বরানগরে যখন ছিলাম সেখানেও তাই। তো যেটা হয় যে অনেক দিন পরে দেখা হচ্ছে, একজনের সঙ্গে দেখা হলো, উনি 60 বছর পরে এখানে এলেন। সেই স্কুল যে ছেড়েছিলেন তারপরে এই স্কুলে ঢুকেছেন। তো স্বাভাবিকভাবে আনন্দের সঙ্গে বন্ধুদের সঙ্গে মিলিত হওয়া। তো স্কুলের কাজ সম্পর্কে একটুখানি বলি, যেহেতু আপনারা অনেকেই স্কুলের সঙ্গে যুক্ত আছেন এবং আমাদের রেগুলার স্কুলের মেসেজ অনেকেই দেখেন, বা আমাদের যে ইউটিউব গ্রুপ আছে, এই ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনারা যুক্ত আছেন, বা হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে অনেকেই যুক্ত আছেন। অনেকেই জানেন, অনেকে জানেন না। তো সেই জন্য স্কুলের বর্তমান ছাত্র সংখ্যা 5 to 10, 1000। 11-12 শুরু হয়েছে। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, সায়েন্সের ছাড়া আর্টসের ছাত্র পাওয়া যাচ্ছে না। দুঃখ এই জন্যই যে আর্টসের ছাত্রই পাওয়া যাচ্ছে না। 2 বছর ধরে চেষ্টা করেও কেউ আর্টস পড়তে চাইছে না আমাদের স্কুলে বা আমাদের ছাত্ররা। তো সেই জন্য শুধু সায়েন্স নিয়ে আমরা এগিয়ে চলেছি। এবছর ফার্স্ট ব্যাচ দেবে। তো 11-এর এখন 55 জন, 12-এর 43 জন। বর্তমান পরিস্থিতিতে যা লক্ষণ দেখতে পাচ্ছি, আপনারাও বুঝতে পারছেন, আপনাদেরও ছেলেমেয়েরা আছে। এই মোবাইল যুগে যে একটা বিশাল পরিবর্তন এসছে, সেই পরিবর্তনটা প্রভাব ফেলছে পড়াশোনার উপরে। তার পেছনে কারণ হচ্ছে মোবাইল। রেজাল্ট খারাপ হওয়ার পেছনে কিন্তু মোবাইল। এই অবস্থাটাকে কাটিয়ে উঠতে এখন অনেক সময় লাগবে। হয় নতুন শিক্ষা ব্যবস্থা আসবে,
যেটা আমাদের গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা চলছিল সেটাকে ছাড়িয়ে যেতে হবে, নাহলে এই যন্ত্র নিয়ে বর্তমান পুরাতন শিক্ষা ব্যবস্থাকে চালানো যাবে না। মানে ডিটোরেট করছে রেজাল্ট। সেজন্য আগামী ভবিষ্যতের দিকে আমার মনে হচ্ছে যে যারা শিক্ষা নীতি নিয়োগ করবেন তাদের এগুলো নিয়ে ভাবা দরকার। তো যাই হোক, আমাদের প্রাইমারি স্কুলে ওখানেও প্রায় 500 ছাত্রছাত্রী পড়াশোনা করছে। আমাদের নতুন একটা বিল্ডিং করা হয়েছে, এইচএস বিল্ডিং ওটা, সেখানে ল্যাব করা হয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর একটি ল্যাব করা হয়েছে ম্যাথমেটিক্স, আর একটি কাজ চলছে এখনও জিওগ্রাফি, আর একটা স্টেম ল্যাব করা হয়েছে, STEM। এস হচ্ছে সায়েন্স, টি হচ্ছে টেকনোলজি, এম হচ্ছে ম্যাথমেটিক্স, ই হচ্ছে ইঞ্জিনিয়ারিং, স্টেম। তো সেটিও ছাত্রদের শেখানোর প্রসেস চলছে, ট্রেনিং হয়েছে এবং কয়েকবার ক্লাসও হয়েছে। আরেকটি ক্লাসরুম হয়েছে স্মার্ট ক্লাসরুম। ওই বললাম বর্তমান শিক্ষা ব্যবস্থায় কী বলে, টেকনোলজিকে কাজে না লাগিয়ে আমরা এগোতে পারবো না, সেটি স্মার্ট ক্লাসরুম। সেখানে ওই চক ডাস্টার দিয়ে আর হবে না, চক ডাস্টার ছাড়িয়ে যেতে হবে। এখন ওই বোর্ডে বিভিন্ন কালি দিয়ে লেখা যাবে, ওটাতেই সব রেকর্ডিং হয়ে থাকছে। স্যার পড়িয়ে গেলেন, পরে আবার যদি কেউ দেখতে চায় সেটা দেখতে পাবে, সেটা রেকর্ডিং থাকছে ওনার ভয়েস সমেত। তো স্মার্ট ক্লাসরুম একটা করা হয়েছে। আমার ইচ্ছা যে আপনারা আজকে ল্যাবগুলো একটু দেখে যাবেন। ওখানে একটুখানি উঠতে হবে কষ্ট, যাদের বয়স কম আছে তারা উপরে দেখতে পারেন, ভালো লাগবে। এটা আমি বলতে পারি যে আপনারাও অনেকে ল্যাব করেছেন, তো এই ল্যাব দেখার পরে আপনাদের একটা অভিজ্ঞতা হবে এবং ভালো লাগবে আশা করছি। তো সবাইকে অনুরোধ করব ল্যাবটা দেখে যাওয়ার জন্য। সেবা যোগের কথা বলা হয়েছিল। কামারপুকুরে এবার আসি, আপনাদের তো স্মৃতিচারণ অনেক হবে আমি জানি। কামারপুকুরে কাজ করার সুবাদে যে নিজেকে খুব ভালো লাগে, বা আপনারাও বলবো ভাগ্যবান যে এরকম একটা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়েছিলেন। এই কদিন আগে আমাদের অ্যাডমিশন টেস্ট হয়ে গেল, ইন্টারভিউতে এসছিলেন। তো কতজনের নাম নেই যারা পরীক্ষা দিয়েছিল, প্রায় 450 জন পরীক্ষা দিয়েছিল, আমরা 25 জনকে নেব। তো একজন গার্জেন এসছে, এর নরেন্দ্রপুরে পেয়েছেন, আসানসোলে পেয়েছে, রামহরিপুরে পেয়েছে, এখানে নাম নেই, এখানে এসছেন। কি ব্যাপার? না আমার ছেলেটা যদি হয় মহারাজ একটুখানি দেখুন। তো আমি বললাম কোথায় কোথায় পেয়েছে? না নরেন্দ্রপুর, আসানসোল আর রামহরিপুর। আমি একটু রেগে গেলাম যে যেখানে পেয়েছে সেখানে না গিয়ে যেখানে পায়নি সেখানে এসে আমাদের বিরক্ত করছেন। কি ব্যাপার বলুন তো? না কামারপুকুর ঠাকুরের জন্মস্থান, তো সেই জন্য খুব ইচ্ছা ঠাকুরের জন্মস্থানে পড়াবো। আমি তো প্রথমেই ওই জন্য বললাম ভাগ্যবান আপনারা যে ঠাকুরের জন্মস্থান যেহেতু তিনি ওই সব জায়গায় না গিয়ে এখানে এসছেন। আমি বললাম তো রামকৃষ্ণ মিশনে পড়ানো নিয়ে কথা, সেটা কামারপুকুরে হোক, আসানসোল হোক, নরেন্দ্রপুর হোক, রামহরিপুর হোক, না তার ইচ্ছা হচ্ছে যেহেতু ঠাকুরের জন্মস্থান সেইখানে পড়াবেন। তো এটাই ঠাকুরের জন্মস্থানে, তীর্থস্থানে পড়ার সুযোগ পেয়েছেন। ছেলেদেরও আমি বলি, এখন নতুন যারা ভর্তি হয় প্রতি বছরই বলি যে তোমরা এতজন পরীক্ষা দিয়েছিল, মাত্র কয়েকজন চান্স পেয়েছো, ঠাকুর তোমাদের অ্যাডমিশন। আচ্ছা ওর সেটাই আসছি, ওই ভাগ্যবান বললাম তো। দেখুন ভেতর থেকে যদি কেউ চায় না, ভগবান ঠিক নিয়ে আসবেন। ওইটাতে আসছি আমি, যে ঠাকুর মালির মতো, বাগানের মালি কী করে, গাছটাকে সুন্দর করে তৈরি করে, তার বড় বড় ফুলগুলো, বেস্ট ফুলগুলো তুলে নিয়ে গিয়ে কোথায় দেয়? ঠাকুরের কাছে দেয়। এই পুষ্প চয়নের কাজটা তিনি করেন। কাকে নেবেন কাকে নেবেন না সেটা ওই মালিক ঠিক করবে। তারপর ওখানে দিলে পূজারী মহারাজ ঠাকুরের কাছে দিয়ে দিলেন, কিন্তু যে ফুল তুলছে মালি সে নিয়ে গেল তো ওই পর্যন্ত, সে চয়েস করে নিয়ে গেছে।
এই কাজটা তো সেই করেন, তিনি করেন। তো ঠাকুর তোমাদের চয়েস করে এনেছেন। তো দেখা গেল ভর্তির সময় যে ওয়েটিং লিস্টে যাদের নাম ছিল, প্রথম লিস্টে যাদের নাম ছিল, অনেকেই ভর্তি হলো না। তখন কি থার্ড লিস্টে যেতে হবে। আমার মাথায় তো ওটাই যে এরপরে কার নাম আছে, ওই ছেলের আমি নাম জানি না। তারপরে র্যান্ডাম আমি কী বলে লিস্ট ধরে যারা যারা আছে ফোন করা হয়েছে। তারপরে ইন্টারভিউতে এসে দেখি সেই বাবা মা এসে হাজির। আমি তো দেখে অবাক, কি হলো, আপনারা চান্স পেয়ে গেছে। তো দেখুন, আমার কথা বলছি, যদি আন্তরিক কেউ চায়, দেখুন তার ছিল না, হওয়ার কথা ছিল না। যদি দুটো ছেলে ভর্তি হয়ে যেত তাহলে চান্স পেত না এখানে। সে আন্তরিকভাবে চেয়েছিল অন্য কোথাও ভর্তি হবে না, কেবল কামারপুকুরে ভর্তি হবে বলে ভগবান হয়তো এর ইচ্ছাটাকে পূরণ করার জন্য আরও দুজনকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে। সেই জন্য আপনারা ভাগ্যবান যে এরকম একটা তীর্থস্থান, ঠাকুরের ভগবানের জন্মস্থানে পড়ার সুযোগ পেয়েছেন। আর তিনি কী হলে ইনজেক্ট করে দেয়, ডাক্তারবাবু বলছে ইনজেক্ট করে দিলে কি হয়, ভেতরে যে ওষুধটা ঢুকে যায় সেই ওষুধটাই আপনাকে প্রোটেকশান দেয়। উমাদা বলছিলেন যে আদর্শের কথা, মনুষ্যত্বের কথা। তো এই মনুষ্যত্বটাকে নিয়ে কিন্তু আপনারা চলেছেন। সেবাযোগের যে কথা হচ্ছিল এখানে, এই 2 বছর অন্তর, আমি 2 বছর না 3 বছর, আমি আমি 6 বছর হলো আমার এখানে, আমি 2 বছর পেলাম। করোনাতে হয়নি, সেই বলছে দুটো হয়েছে, আমি দুটো পেয়েছি। তো এখান থেকে এনারা কী বলে অ্যাসোসিয়েশন থেকে আমাদের গরিব ছাত্রদের মানে হচ্ছে 2 লাখ, একবার 1 লাখ, এরকম 2বার আমার অ্যামাউন্টটা মনে নেই, সাহায্য করেছে। সেটা ছেলেদের কাজে লাগানো হচ্ছে। গরিব ছেলেদের বই দেওয়া হয় ফ্রিতে, যারা যারা আবেদন করে তাদেরকে আমরা বই দিই। স্কুলের 2 তারিখ থেকে যাতে ক্লাস শুরু হয়ে যায় সেজন্য অনেক হ্যাপা নিতে হয়, অনেক ঝামেলা নিতে হয়। পাবলিশারদের কাছ থেকে সমস্ত ছেলের বই আমি নিজে আনাই, যাতে 2 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যায়। সেখানে দুটো ফেসিলিটি থাকে। একটি হচ্ছে যাদের কাছে বই নেওয়া হয় তাদেরকে বলি 10টা গরিব ছেলের বই আপনাকে দিতে হবে, আবেদন করি তাদের কাছে, ঠিক আছে। আর গার্জেনদের বলি যে বইতে যে প্রিন্ট লেখা আছে, যে মূল্য, সেই মূল্যই দিতে হবে, এখানে ছাড় হবে না। কারণ এই টাকাটা আপনার প্রতিষ্ঠানে থাকবে, প্রতিষ্ঠানে ডেভেলপমেন্ট হবে। আর ওদের কাছ থেকে যেটা নিচ্ছি সেটা আমি জানি আমার 10টা গরিব ছেলেকে আমি দিতে পারবো, ঠিক আছে, তারা দেয়। তাছাড়াও আমরা অনেক গরিব ছেলে সারা বছর অন্যান্য ফেসিলিটি তারা পায়, তাদের হেল্প করা হয়। তো সেটা সেবাযোগের ডাইরেক্ট না হলে ইনডাইরেক্টলি আপনারা কিন্তু যুক্ত হয়ে যাচ্ছেন, এটা হওয়া দরকার। কারণ স্বামীজির সেই শেষ বাণী সম্ভবত, শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, পরহিতায় জীবনপাত কর, আত্মজ্ঞান লাভ কর, এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। তার আশীর্বাদ আমরা যদি পেতে চাই, এই পরহিতায় জীবনপাত করতে হবে। হ্যাঁ, যার যেরকম সামর্থ্য। এই যে ডাক্তারবাবু যারা আছেন তারা 5 দিন চেম্বার করছেন, ঠিক আছে, 1 দিন মানুষের সেবা করুন। মাস্টারমশাই যারা টিউশন করেন, 10টা ছেলেকে কি 5টা ছেলে গরিব ছেলেকে ফ্রিতে পড়া, এটাই তার সেবা। কিন্তু ছোট ছোট সেবা, বিশাল কিছু আমরা সামর্থ্য নেই। এবার আমি ছাত্রদের দেখেছি তাদের টিফিনের পয়সা বাঁচিয়ে বন্ধুদের সে বই কিনে দিচ্ছে, এরকম মানে শুনেছি। এটা শোনা কথা, যদিও সে হেঁটে হেঁটে কী বলে, স্কুলের যে বাসের যে ভাড়াটা, স্কুল পর্যন্ত আসতে 5 টাকা লাগবে, সে 1 কিলোমিটার আগে নামবে, সেখানে 2 টাকা বাঁচাচ্ছে। কারণ ওখান থেকে 1 কিলোমিটার সে হেঁটে চলে আসতে পারবে। ওই 1 টাকা বাঁচিয়ে সেই টাকা জমিয়ে বন্ধুদের হেল্প করেছে। তা পাড়ার লোকেরা দেখতে পেয়ে তার বাবাকে কমপ্লেন করেছে, কী ব্যাপার, তুমি ছেলেকে কী বলে গাড়ি ভাড়া দাও না, সে হেঁটে হেঁটে স্কুলে যায়। বাবা তো শুনে অবাক, বলছেন ছেলেকে ধরেছে, তুই হেঁটে হেঁটে স্কুলে যাস? না তো, আমি তো গাড়িতে যাই। না, এরকম বলছে একজন। তখন সত্যটা প্রকাশ করলো যে এরকম আমি 1 কিলোমিটার আগে নেমে যাই, ওখান থেকে আমি হেঁটে যাই, ওই 5 টাকা থেকে তোমরা তো 5 টাকা দাও, সেই টাকা বাঁচিয়ে আমি 1-2 টাকা বাঁচিয়ে আমার বন্ধুকে 2টো বই কিনে দিয়েছি। দেখুন, তার সামর্থ্য অনুযায়ী সে করছে, কিন্তু
সেরকম বলছি, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী করতে পারি। আর এই করলে কি হবে, স্বামীজির আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হবে। তো ঠাকুর মা স্বামীজির কাছে সেই প্রার্থনা করব, কৃপা করি করো এ আশিস দান, তব কাজে যেন জীবনও যায়। নমস্কার।